দেশের ব্যাংকিং খাতের থেকে আলাদা। আমাদের আর্থিক খাত মানে কিন্তু ব্যাংকিং খাত। আপনি যদি আমাকে বলেন উন্নত দেশের একটি আর্থিক খাত সম্পর্কে কথা বলেন, তাহলে আমি 40 ভাগ সময়ে বরাদ্দ করব ব্যাংক নিয়ে কথা বলার জন্য। বাংলাদেশের ক্ষেত্রে সেটা হবে 90%। আমরা লং টার্ম লোন ব্যাংক থেকে নেই, মানে প্রজেক্ট লোন, আমরা ওয়ার্কিং ক্যাপিটাল লোনও ব্যাংক থেকে নেই, আমরা ট্রেড ফাইন্যান্সিং, সব ধরনের ফাইন্যান্সিং এর সোর্স কিন্তু ব্যাংক। তার মানে ব্যাংক কি করছে বাংলাদেশে? তারা আপনার ব্যাংকের রোলও প্লে করছে, নন ব্যাংকের রোলও প্লে করছে, মার্কেট কম্পোনেন্টের রোলও প্লে করছে, এবং ওই অর্থে একটি পিলারের উপর আমাদের আর্থিক খাত দাঁড়িয়ে আছে। আর সেই 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 ব্যাংকের উপর নির্ভর করেই কিন্তু আমরা 7 থেকে 8% পর্যন্ত বাংলাদেশের জিডিপি গ্রোথ অ্যাটেইন করেছি। আমাদের ব্যাংকিং খাতে অনেক সমস্যা থাকতে পারে, আছে, বাট এর কিছু কৃতিত্ব তো ব্যাংকিং খাতকে দিতেই হবে। এর মানে হলো, যদি ব্যাংকিং খাতকে আমরা ঠিক রাখতে না পারি, তাহলে কিন্তু অর্থনীতিকে ঘুরে দাঁড় করানো আমাদের জন্য খুব কঠিন হবে। তাহলে আসি দেখি যে এর প্রভাবে ব্যাংকিং খাতে আমরা কি দেখছি। সেই ব্যাংকিং খাত যেটা আমরা বললাম এতক্ষণ, ব্যাংক আওয়ার কমেছে, ব্যাংকিং আওয়ার কমেছে, সারা বিশ্বে কমেছে, আমাদেরও কমেছে। সার্বিকভাবে ব্যাংকিং খাতের যে কার্যক্রম সেটা সংকুচিত হয়েছে। সেবা প্রদানের পাশাপাশি কোভিড-19 এর সাথে যুদ্ধ করছে ব্যাংকাররা। দেখেন, আমরা ময়দানে কিন্তু আমরা হয়তো ফ্রন্ট লাইনে নাই, হয়তো স্বাস্থ্যকর্মীদের সাথে নাই, কিন্তু আমরা কিন্তু সোলজার, পুলিশ, তারপর অন্যান্য সরকারি কর্মকর্তাদের সাথে আছি। সুতরাং আমরা সরাসরি কিন্তু ব্যাংকাররা যুদ্ধে লিপ্ত। সেবার যদি কথা বলেন, তাহলে এই মুহূর্তে সবচেয়ে জরুরি যে সেবা, অর্থাৎ সেটা হলো পেমেন্ট। যুক্তিযুক্ত কারণে অর্থনীতিকে সচল রাখতে এই পেমেন্ট সেবার কোনো অল্টারনেটিভ নাই, তো সেটা কিন্তু যথাযথভাবে ব্যাংকগুলো দিচ্ছে। সেন্ট্রাল ব্যাংক প্রমোট করছে, সরকার প্রমোট করছে। সোশ্যাল এবং ফিজিক্যাল ডিস্টেন্সিং এর আওতায় অনলাইন এবং মোবাইল ব্যাংকিং বেশি ব্যবহার করছি আমরা। ব্যবহার করার যৌক্তিক কারণ আছে, নীতি নির্ধারকরা প্রমোট করছে। যদি ডিপোজিটের উপর প্রভাব দেখতে চান, তাহলে স্বাভাবিকভাবে অনিশ্চয়তার কারণে মানুষের মধ্যে অর্থ ধরে রাখার যে টেন্ডেন্সি সেটা বেশি। সুতরাং আমাদের ব্যাংকের ডিপোজিট সংকুচিত হয়েছে, লায়াবিলিটি সাইডে এই ইম্প্যাক্টটা আছে। সামনের দিনগুলোতে সবচেয়ে জটিল যে সমস্যাটা আমরা পড়তে পারি, সেটা হলো আমাদের ক্রেডিট নিয়ে। আমরা কিন্তু এর মধ্যেই এনপিএল নিয়ে একটা লড়াই চালিয়ে যাচ্ছিলাম, অনেক ক্ষেত্রে সফলও হচ্ছিলাম। তার মাঝেই কিন্তু আপনার করোনা পরিস্থিতি সাথে আমরা যুদ্ধ করা শুরু করেছি ব্যাংকিং খাত থেকে। এখন জুন পর্যন্ত হয়তো খেলাফি ঋণের যে পরিবর্ধন, যে ইনক্রিজ, সেটা আমরা দেখছি না, যদি সময়টা বাংলাদেশ ব্যাংক না বাড়ায়। বাট এর পরবর্তী সময় হয়তো এনপিএল এর আকারটা বড় হবে, এবং সেটা কিন্তু আমাদেরকে বিপর্যস্ত করে তুলতে পারে। বিশ্ব বাণিজ্যে বড় বিপর্যয় চলছে, এবং আমরা জানি বিশ্ব বাণিজ্যের সাথে ব্যাংকের সম্পৃক্ততা অনেক বেশি। বিশ্ব বাণিজ্যের বিপর্যয় কিন্তু যেহেতু চীন থেকেই করোনা ভাইরাসের যাত্রা শুরু হয়েছিল, সুতরাং চীন যেহেতু পৃথিবীর সবচেয়ে বড় অংশীদারি পক্ষ বিশ্ব বাণিজ্যে, সুতরাং প্রথম থেকেই কিন্তু এই বিপর্যয়টা অনুভূত হচ্ছিল। এছাড়া বড় বড় যারা বিশ্ব বাণিজ্যের অংশীদারি রাষ্ট্র, যেমন ধরেন ইউএসএ, ইউরোপিয়ান ইউনিয়ন, আমরা সবাই কিন্তু ইতিমধ্যে কমপ্লিট আপনার করোনা ভাইরাসের গ্রিপে চলে এসছে। এবং ব্যাংকের যেহেতু ট্রেড বিপর্যস্ত, বিশ্ব বাণিজ্য বিপর্যস্ত, সেটার ইম্প্যাক্ট কিন্তু, যেটাকে বলি আমরা ট্রেড সার্ভিসেস অর্থাৎ ট্রেড ফাইন্যান্সিং, সেটার উপর গিয়ে পড়ছে। আমরা বাংলাদেশে আমাদের ট্রেড সার্ভিসের প্রকৃতিও কিন্তু অন্য দেশের সাথে ম্যাচ করবে না। যেমন অন্য দেশে যদি ট্রেড সার্ভিসেসের নেচার দেখেন, প্রোডাক্ট দেখেন, সেখানে ব্যাংকারদের সংশ্লিষ্টতা কম, আমাদের কিন্তু সংশ্লিষ্টতা বেশি, রিস্ক বেশি, ঝুঁকিও বেশি। সুতরাং হতে পারি। এছাড়া আমাদের ট্রেডের যে মূল ক্ষেত্র আরএমজি, এবং সেটার যে ডেস্টিনেশন যেখানে আমরা রপ্তানি করি, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএসএ, তারা কিন্তু সরাসরি সেখানে তারা এফেক্টেড, এবং সেখানে কনজাম্পশন ডিমান্ড কন্ট্রাকশন আমরা দেখছি। এটা আমাদের ইঙ্গিত, মানে এটা স্পষ্ট যে সামনের দিনগুলোতে হয়তো আরএমজি যে পরিমাণ এক্সপোর্ট আমরা করেছি আগে, সেটা এফেক্টেড হবে।
এবং পুরো একটা দায় কিন্তু ব্যাংকারদের উপর চলে আসবে, কারণ আমরা এলসি রিলেটেড দায়, ব্যাক টু ব্যাক এলসি রিলেটেড দায়, সেগুলো ব্যাংকারদের উপর খুব খুব নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাহলে আমরা যদি এটাকে সাম আপ করি তাহলে কি দাঁড়ায়? জেনারেল ব্যাংকিং, ব্যাংকের একটা স্তম্ভ, ক্রেডিট এবং ট্রেড সার্ভিস, তিনটা ক্ষেত্রেই কিন্তু নেতিবাচক প্রভাবের ইঙ্গিত আছে। ট্রেড সার্ভিসেস যেখানে সারা পৃথিবীতে বলা হয় এখানে ট্রেড সার্ভিসেসে আপনার এনপিএল কম হয়, বাংলাদেশে কিন্তু ট্রেড সার্ভিসেসে অন্য ক্ষেত্রের মতন এনপিএল, যেটা হয়তো আমরা দেখি না কারণ এটা ক্লাসিফিকেশন করার সময় মার্জ হয়ে যায়, এবং সেক্ষেত্রে ক্রেডিট এবং ট্রেড সার্ভিসেসের এনপিএল একটা বড় সমস্যা আকারে দেখা দিতে পারে। সার্বিকভাবে যদি আমরা খেয়াল করি, আমাদের ব্যাংকের যে ইন্টারেস্ট ইনকাম, ফিজ ইনকাম আর নন ইন্টারেস্ট ইনকাম সবগুলোই কিন্তু কমেছে। আমরা কিভাবে রেসপন্ড করছি, পলিসি মেকাররা কিভাবে করছে, তারপরে আসছি আমরা কিভাবে, আমাদের কিভাবে করা উচিত। আপনি যদি রেসপন্সের কথা বলেন তাহলে সম্মানিত শ্রোতা, আমরা সবাই জানি যে বাংলাদেশ সরকার ইতিমধ্যে 92,000 কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ ডিক্লেয়ার করেছে, যেটা জিডিপির 3.5 ভাগ, এটা বড় একটা প্যাকেজ। এবং এটা প্রণোদনার বড় অংশ কিন্তু ব্যয় হবে ব্যাংকগুলোর যারা ক্লায়েন্ট, তারা যাতে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারে সেজন্য। তার মানে এটার থেকে ব্যাংকাররাও বেনিফিটেড হবে, সেটা আমরা আশা করি। এছাড়া ব্যাংক যাতে তারল্য সংকটে না পড়ে, কারণ সারা বিশ্বের ইতিহাস বলে বিশ্বমন্দার সময় তারল্য সংকট কিন্তু এই সমস্যাকে আরো ঘনীভূত করবে। সুতরাং সেটা এনশিওর করার জন্য আমরা জানি যে বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে সিআরআর কমিয়েছে, অ্যাডভান্স ডিপোজিট রেশিওর পরিবর্তন করেছে, এবং আমরা আশা করছি এগুলো ব্যাংকগুলোকে স্বস্তি দিচ্ছে এবং আগামী দিনগুলোতে ব্যাংকগুলোর সমস্যা সমাধানে সহায়ক হবে। রেসপেক্টেড অডিয়েন্স, এই কনটেক্সটে আপনাদেরকে দুটো বিশেষ জিনিস মনে করিয়ে দেই। প্রথমত, এই মুহূর্তে যে সময়টা আমরা পাস করছি, এই মুহূর্তে ব্যাংকারদের সমস্যাগুলো প্রাধান্য পাওয়ার কোনো কারণ নেই। করোনা ঠেকানো এবং অর্থনীতির অর্থাৎ রিয়েল ইকোনমির সমস্যাগুলো সরকারের কাছে প্রাধান্য পাবে, পলিসি মেকারদের কাছে প্রাধান্য পাবে, কোনো সন্দেহ নেই। আর দ্বিতীয়ত, কেন্দ্রীয় ব্যাংক বা মনিটারি পলিসি অথরিটি এখানে সরকার বা ফিসকাল পলিসি অথরিটিকে সাপোর্ট করবে। এখানে সরাসরি নেতৃত্বে নয়, সরাসরি নেতৃত্বে থাকবে সরকার। আপনি হয়তো বলতে পারেন যে উন্নয়নশীল দেশে ব্যাপারটা তো এরকমই, যে সবসময় মনিটারি পলিসি অথরিটি ফিসকাল পলিসি অথরিটিকে সাপোর্টই করে, অ্যাক্টিভ রোল প্লে করে না। আমি বলছি বিশ্বমন্দা পরিস্থিতির সময়ে উন্নত হোক আর উন্নয়নশীল দেশ হোক, সবসময় সরকারের বা ফিসকাল পলিসি অথরিটি তাদের রোলটাই প্রাইমারি রোল থাকে এবং তারাই মূল রোলটা প্লে করে, এবং সব ধরনের ম্যাক্রো ডিসিশন গুলো সরকারকেই নিতে হয়, যেখানে সেন্ট্রাল ব্যাংক বা মনিটারি পলিসি অথরিটি সাপোর্টিভ রোলটা প্লে করে। তাহলে কি করণীয়? আমাদের করণীয় হলো এখন আমাদের নিজেদেরকে তৈরি করতে হবে, যে কোভিড-19 পরবর্তী সংকট মোকাবেলার জন্য আমরা কি করব তার প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি সরাসরি কিছু প্রস্তুতির অংশ হিসেবে আমরা কি করতে পারি সেরকম কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। আমরা জানি সব ব্যাংকগুলোতে কোভিড-19 মোকাবেলার জন্য একটা কমিটি তৈরি করা হয়েছে, হয়তো তারা কোনো টিম তৈরি করেছেন, বাট এর পাশাপাশি একটা কন্টিনজেন্সি টিম তৈরি করা দরকার, যারা এর পরবর্তী সময় কোভিড-19 পরবর্তী সময়ে ব্যাংকিং খাতে যে সমস্যা বা সংকট তৈরি হবে সেটা মোকাবেলা করার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করা শুরু করে। কন্টিনজেন্সি টিম কোভিড-19 এর কারণে ব্যাংকের বিভিন্ন এরিয়া অ্যাসেট লায়াবিলিটি পোর্টফোলিও গুলোকে পর্যবেক্ষণ করবে, এই সংক্রান্ত তথ্য তারা কম্পাইল করবে, টপ ম্যানেজমেন্টকে অবহিত করবেন এবং বোর্ডকে কনফিডেন্স নেবেন যে আমাদের অ্যাসেট লায়াবিলিটির পোর্টফোলিওতে কি ধরনের পরিবর্তন আসছে সেগুলো পর্যবেক্ষণের মাধ্যমে। যেমন কোন ধরনের ডিপোজিট কমছে, যে ডিপোজিট গুলো কমছে এগুলো কি পরবর্তী সময় ফেরত আসবে কি আসবে না, সেগুলো ক্যাটাগরাইজেশন। দেন সবচেয়ে জরুরি হলো লোন পোর্টফোলিও, কারণ যে সমস্ত খাত বেশি অর্থনৈতিকভাবে পর্যদস্ত হচ্ছে, হুমকির মুখে, সেগুলোর ক্ষেত্রে সেই ব্যাংকগুলোর এক্সপোজার যদি সেই সমস্ত খাতে বেশি থাকে তারা কিন্তু বেশি এফেক্টেড হবে। সুতরাং এগুলো ব্যাংক টু ব্যাংক ভ্যারি করবে, যে খাত সবচেয়ে বেশি এফেক্টেড হয়েছে, যে ব্যাংকের এক্সপোজার যদি সেখানে বেশি থাকে সেই ব্যাংক বেশি এফেক্টেড হবে। সুতরাং প্রত্যেক ব্যাংকের আলাদা অ্যানালাইসিসের প্রয়োজন।
যেমন ঋণের সাইজ, কেউ হয়তো বড় ক্লায়েন্টগুলো আমরা ধরে নিচ্ছি সময় লাগবে তারা এফেক্টেড হতে, যারা ছোট ছোট ক্লায়েন্ট তারা অলরেডি এফেক্টেড হওয়া শুরু করেছে। সুতরাং আপনার ক্লায়েন্ট বেজের উপরও ডিপেন্ড করবে যে আপনার ক্রেডিট এনপিএল কতভাবে আপনাকে প্রভাবিত করবে। বিভিন্ন ধরনের ট্রেড ফিনান্সিং যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো আপনাকে কিভাবে এফেক্ট করছে এবং ভবিষ্যতে কিভাবে এফেক্ট করতে পারে সেগুলো এই টিম অ্যানালাইজ করবে। আপনার ক্যাপিটাল সিচুয়েশন, কারণ হলো ব্যাংকের যে ক্যাপিটাল, এটাকে আমরা ব্যাংকের ক্যাপিটাল হলো যেটা রিস্ককে অ্যাবজর্ব করে। এখন আপনার রিস্ক অ্যাবজর্পশন ক্যাপাসিটি কতটুকু যদি ইনাফ না থাকে, ক্যাপিটালের সোর্স কি হতে পারে, কি পরিমাণ লাগবে, সে এস্টিমেশন প্রয়োজন। এ ব্যাপারে বোর্ড এবং টপ ম্যানেজমেন্টের সাথে আলোচনার প্রয়োজন। আপনার লিকুইডিটি পজিশন এই সময় খুবই জরুরি। লিকুইডিটি পজিশন এখন কেমন, সামনের দিনে কেমন হতে পারে, এই রিলেটেড ফোরকাস্টিং। এই যে ইনসেন্টিভ স্টিমুলাস প্যাকেজ যেটা ডিক্লেয়ার করা হলো, কিভাবে এখান থেকে আপনার ক্লায়েন্টরা অপটিমাম বেনিফিট নিতে পারে সামনের দিনে, এবং সেটা আপনার পোর্টফোলিও মেইনটেইন করার ক্ষেত্রে বা আপনি সেখান থেকে কি বেনিফিট নিতে পারেন, তারা সেটা অবশ্যই সে ব্যাপারে তারা প্রস্তুতি গ্রহণ করবেন, তারা পরিকল্পনা করবেন। কোন কোন ক্ষেত্রে কস্ট কাটিং করার সুযোগ আছে, এই সময় কস্ট কাটিং ইজ ইম্পর্টেন্ট, সেই কোন কোন ক্ষেত্রে কস্ট কাটিং করার সুযোগ আছে সেই জায়গাগুলো আইডেন্টিফাই করবেন। ইন্টারেস্ট এবং নন ইন্টারেস্ট ইনকাম যেটা কমছে, তো সেগুলো পর্যবেক্ষণ করা, কোথায় কমছে, কিভাবে পরবর্তী সময় রিকভার করা সম্ভব হবে হবে না সেগুলো আইডেন্টিফাই করা। যদি ব্যাংকের নিজস্ব কোনো কন্টিনজেন্সি ফান্ড তৈরি করার প্রয়োজন হয়, তাহলে সেই কন্টিনজেন্সি ফান্ড তারা তৈরি করবেন, সে সংক্রান্ত প্রপোজাল তারা তৈরি করবেন যে কন্টিনজেন্সি ফান্ড তারা কিভাবে তৈরি করবেন বা আদৌ তৈরি করা সম্ভব হবে কিনা। সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ক্লায়েন্টের সাথে যোগাযোগ, মেজর ক্লায়েন্টের সাথে যোগাযোগ কিন্তু কন্টিনিউ করতে হবে। কেন? বিকজ এই সমস্ত পরিস্থিতিতে মরাল হ্যাজার্ডের একটা সমস্যা তৈরি হতে পারে, এর যেন সুযোগ কেউ না নেয়। সুতরাং কন্টিনিউয়াসলি ক্লায়েন্টের সাথে যোগাযোগ, তাকে সাপোর্ট করা এবং যাতে পরবর্তী সময় এই ক্লায়েন্টদের রোল কিন্তু আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট, আপনার ব্যবসার বিস্তারে একটি সহায়ক ভূমিকা রাখবে। এভাবে মানে কন্টিনিউয়াসলি টিম যদি কন্টিনিউয়াস মনিটরিং এর মধ্যে রাখে, তাহলে কিন্তু আমরা আশা করতে পারি তারা এই যখন কোভিড-19 এটা শেষ পর্যায়ের দিকে যাবে, তখন একটা তথ্যপূর্ণ সিচুয়েশন অ্যানালাইসিস তারা বোর্ড এবং টপ ম্যানেজমেন্টের কাছে উপস্থাপন করতে পারেন, এবং তার উপর ভিত্তি করেই পরবর্তী সময়ের একটা স্ট্র্যাটেজিক প্ল্যান ব্যাংক তৈরি করতে পারে। সেটাই আসল উদ্দেশ্য। মনে রাখতে হবে, ইনসেন্টিভ বা স্টিমুলাস যাই হোক না কেন, ঋণ ঝুঁকি বা ক্রেডিট রিস্ক কিন্তু ব্যাংকার মানে আমাদেরকেই বিয়ার করতে হবে। সুতরাং সেই পরিকল্পনা আমাদেরকেই তৈরি করতে হবে। আবার বলছি, এই মুহূর্তে ব্যাংকিং খাতের সমস্যাগুলো যুক্তিপূর্ণ কারণে প্রাধান্য পাবে না, এটি সত্য। তবে আমরা ব্যাংকিং খাতে আগত সংকট ও সমস্যা চিহ্নিত করব এবং সামগ্রিকভাবে সমন্বিত উদ্যোগে তা যথাযথ এবং এই মুহূর্তে হয়তো কিছুটা নরম গলায় যেভাবে নীতি নির্ধারকদেরকে জানানো যায় তাদেরকে অবগত করব, যাতে পরবর্তী সময়ে সংকট সমাধানে আমরা তাদের কাছ থেকে সহায়তা পেতে পারি। থ্যাঙ্কস ফর ইউর পেশেন্স। শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। Thank you, Dr. Hasan Habib. Thank you so much for your valuable presentation. Thank you so much. ফাহমিদা ম্যাডামের কাছে একটু জানতে চাবো যে হাসান হাবিব যা বললেন আমাদেরকে, এটার সাথে যদি আপনি কিছু অ্যাড করতে চান এই টপিকটার উপরে, in regards to the pandemic situation at the moment in banking sector, and how do we overcome, আপনি যদি কিছু অ্যাড করতে চান স্যারের কথার সাথে। ফাহমিদা ম্যাডাম। জি নিশ্চয়ই। আসলে ব্যাংক হচ্ছে একটা সার্ভিস সেক্টর, এবং সার্ভিস সব সময় সরাসরি জড়িত মানুষ বা হিউম্যান কন্ট্যাক্টের সাথে। তো আমরা যখন সেবা প্রদান করি, মানুষের সঙ্গে আমাদেরকে মিশতে হবে, এবং বর্তমান পরিস্থিতি আসলে পুরোটাই আমাদের ইন্টারঅ্যাকশনের সাথেই রিলেটেড। তো ব্যাংকিং সার্ভিস বন্ধ করা যাবে না, অবশ্যই সার্ভিস দিতে হবে, এবং তার সাথে যে ফিনান্সিয়াল রিস্ক
সেটা অবশ্যই হাবিব যেভাবে বলল, আমাদের মাথায় সেটা রাখতে হবে, আমাদের ফিউচার প্ল্যানিং সেখানে থাকতে হবে এবং সাথে সম্পূর্ণ সেবাটাও নিশ্চিত করতে হবে। থ্যাংক ইউ ম্যাম। আমাদের যে নেক্সট টপিকটা ছিল, so I would like to ask you, like, as you are the head of training and also in charge of research and development unit of Dhaka Bank Limited, so as a human resource management point of view, we are going to face I think stress in terms of your employees in the banking sector. So আপনার কাছে আমার কোশ্চেনটা হচ্ছে যে এই কোভিড-19 এ স্ট্রেস ম্যানেজমেন্টের জন্য আসলে আপনি আপনার আপনার অর্গানাইজেশনের জন্য কি ধরনের পদক্ষেপ নিয়েছেন এবং আসলে ব্যাংকিং সেক্টর কি ধরনের পদক্ষেপ নিতে পারে ইন টার্মস অফ স্ট্রেস ম্যানেজমেন্ট, ইমোশনাল ইন্টেলিজেন্স এন্ড সো অন, যদি আমাদেরকে ছোট করে একটু বলতেন। আসলে মানুষ যেখানে আছে স্ট্রেস সেখানে আছে, তো সেটা যদি ব্যাংক হয় সেই অ্যাসপেক্টে আমার ব্যাংকের এমপ্লয়ি, সেটাকে যদি আরো একটু ব্রডার অ্যাসপেক্টে দেখি তাহলে এইচআর, এবং এইচআর থেকে আমার মনে হয় আসলে পুরো দেশ এবং পুরো বিশ্ব। মানুষের মূল ক্ষমতাটাই হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট, এবং এখনকার দিনে আমরা যে ক্রাইসিসটা ফেস করতেছি আপনারা সবাই জানেন যে এখানে আসলে আমাদের সাপোর্ট করার মতন দুটো জিনিস অবশিষ্ট আছে। একটা হচ্ছে পার্সোনাল ইমিউনিটি, যেটাকে আমরা বলছি শারীরিক শক্তি, আর দ্বিতীয়টাকে বলছি মানসিক শক্তি, মেন্টাল স্ট্রেংথ। এবং এই মেন্টাল স্ট্রেংথটাই হচ্ছে আসলে স্ট্রেস ম্যানেজমেন্ট। তো সেইখানে অবশ্যই আমাদের অনেক কিছু করণীয় আছে। আমরা যদি পরিস্থিতিকে সহজভাবে নিতে না পারি, তার অনেকগুলো সাইড এফেক্ট আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি এবং সামনে হয়তো এটা আরো বাড়বে। তো আমি সেই দিকটাতে একটু হাইলাইট করব যে আসলে কিভাবে স্ট্রেসকে ম্যানেজ করা যায়, এবং অবশ্যই আমার এমপ্লয়ীদের জন্য আমি এগুলো দিতে চাইবো, এবং সেটাকে আরেকটু বড় পরিসরে আমি সব মানুষকেই এটা দিতে চাইবো, তারা যেন আসলে স্ট্রেসকে ম্যানেজ করতে পারে। ওকে, সো লাইক ইফ ইউ ডোন্ট মাইন্ড, সো আপনার বর্তমানে আমরা যে ক্রাইসিসটার মধ্যে দিয়ে যাচ্ছি, সো ব্যাংকিং সেক্টরে স্পেশালি লাইক when it comes to stress management excuse me, stress management and আপনার এমপ্লয়িরা যখন like what I understand from my knowledge, এখন তো সবাই মোটামুটি working from home, right? Most of the organization working from home, so a work from home, like how Dhaka Bank is taking care of this issue, like is there any issues and challenges going on in terms of working from home, in terms of stress, because আমরা যখন বাসা থেকে কাজ করি আর আমরা যখন অফিসে কাজ করি টোটালি ডিফারেন্ট এনভায়রনমেন্ট থাকে আমাদের, সো এখানেও কিছুটা স্ট্রেস থাকার কথা as far I know, সো এটা আসলে আমাদের কিভাবে ওভারকাম করা উচিত? অবশ্যই আছে, আমাদেরকে একটু এখানে অভ্যস্ত হতে হবে যে বাসায় যখন থাকি আমাদের কিছু ফ্যামিলি প্রেশার থাকে, অবশ্যই আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, ওয়াইফ, হাজব্যান্ড। তো আমাদেরকে যখন বাসা থেকে কাজ করব আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটা কাজ এবং এটা আমার অফিস টাইম, এবং তখন আমার ফ্যামিলি মেম্বারদেরকে এটা বোঝাতে হবে যে আমি বাসায়, বাট আমাকে এই সময়টাতে ইন্টারাপশন করা যাবে না, এবং বাসায় সমস্ত রকম সাপোর্ট সার্ভিস আমাকে অ্যাভেলেবল রাখতে হবে, লাইক আমার ফাইলস, আমার অল টাইপ অফ যেগুলো আমরা কানেক্টেড থাকতে চাই, যে কোনো রিকোয়ারমেন্টে আমি যেন সেটাকে অ্যাভেলেবল করতে পারি, সেই দক্ষতাটা আমাদেরকে আসলে অর্জন করতে হবে, এবং মেম্বারদেরকেও এডুকেটেড করতে হবে তারা যেন সেই সাপোর্টটা দিতে পারে। রাইট, থ্যাঙ্কস। আমার একটা ছোট্ট কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আমাদের একজন অডিয়েন্স কোশ্চেনটা এসছে আমার কাছে মাত্রই, এবং দিস ইজ মাই কোশ্চেন অ্যাজ ওয়েল। I want to know, like, in your point of view, a lot of employees working in banking, financial sectors, insurance companies, we are going through a stress that we might lose our job, or we might be laid off. So how do we overcome this situation? Right. And as a bank, how you see this situation? যারা এখন বর্তমানে তাদের চাকরি নিয়ে, তো এটা হাবিবের বক্তব্য থেকে উঠে আসছে, আমরা রিসেশনের দিকে যাচ্ছি, এবং রিসেশনের একটা বড় ইম্প্যাক্টই হচ্ছে আসলে জব লস।
তো আমাদেরকে আমরা যখন বাসায় আছি একটা দীর্ঘ সময় হাতে পাচ্ছি, আমাদেরকে এখনই চিন্তা করতে হবে যে হোয়াট অল্টারনেটিভ আই হ্যাভ, আমি আর কি করতে পারি। কারণ চাকরি তো আসলে বিজনেসের সঙ্গে রিলেটেড, বিজনেস এক্সপ্যানশন হবে, চাকরির সুযোগ বাড়বে, বিজনেস কমবে, চাকরি থাকবে না, অনেকেরই হয়তো থাকবে না। তো আমাদেরকে স্ট্রেসটাকে এখানে আমরা এইভাবে নিয়ে আসি যে আমাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে যে আমি যদি ধরেন আজকে যদি আমি রিটায়ারমেন্টে যাই, আমার নেক্সট প্ল্যান কি। এটা যেমন আমরা ভাবি, তাহলে এখন সময় আসছে আমাদেরকে এখনই ভাবতে হবে যে আমি নেক্সটে কি করতে পারি, আমার আর কি ক্যাপাসিটি আছে, যদি না থাকে সেটাকে কিভাবে ডেভেলপ করতে পারি। আর মনে করেন যে একেবারেই কিছু নাই, সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে আমাকে নেক্সট স্টেপে রিয়েলিটিটাকে মেনে নেওয়ার মতন শক্তি সামর্থ্য অর্জন করতে হবে। সেখানে মেন্টাল ক্যাপাসিটির অনেক বেশি দরকার। রাইট we need to be mentally strength. And এটার সাথে আরেকটু যদি আমি একটু অ্যাড করি ম্যাডাম, একটা কোশ্চেন ছিল আমার, সেটা হচ্ছে যে প্লিজ in regards to cost optimization or cost cutting, if I say, most of the organizations they are going through this, like existing employees their salary deduction হচ্ছে, বেসিক স্যালারি ডিডাকশন হচ্ছে, এবং তার সাথে সাথে হয়তো দেখা গেছে যে অ্যালাউন্সেস ছিল, অ্যালাউন্স গুলো এখন নাই। Obviously business, if the business is not getting money, if the business is not making money, how they're going to pay off their employees? So এই স্ট্রেসটাতে আপনি কিভাবে দেখছেন, বা আপনার অর্গানাইজেশনে আপনি কিভাবে এটা ট্যাকেল করছেন? রাইট, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমাদেরকে আসলে অর্গানাইজেশন এত বছর সাপোর্ট দিয়ে আসছে, আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা সেই অর্গানাইজেশনের অংশ। এখন বাসায় যদি খাবার কম থাকে নিশ্চয়ই আমরা সেটাকে শেয়ার করেই খাবো। তো আমাদের যদি আর্থিক সক্ষমতা কম থাকে সেই ক্ষেত্রে আমরাও সহনশীল হব খানিক মাত্রায়, তবে কখনোই মালিক পক্ষ যেন এটাকে প্রফিট মেকিং এর সোর্স হিসেবে বানিয়ে না ফেলে। তারা যদি সৎ থাকে, তাদের ইনকাম যদি কম হয়, তারা যদি কম ডিস্ট্রিবিউট করতে পারে, আমার মনে হয় এটা আমাদের মেনে নেওয়া উচিত, সহযোগিতা করা উচিত। আবার যখন আমরা গ্রো করব তখন আমরা আবার বেশি সেখান থেকে পাবো অবশ্যই। রাইট, থ্যাঙ্কস। আমার কাছে একটা কোশ্চেন এসেছে মাত্র, কোশ্চেনটা হচ্ছে ডক্টর হাসান হাবিব স্যারের জন্য। কোশ্চেনটা হচ্ছে SME will be hard hit due to this COVID-19 and how it can be revived, and do you suggest the policy makers to offer any stimulus package for it? So that's the question to Dr. Hasan Habib. এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে এসএমই সারা পৃথিবীতে যারা ছোট আকারের ফার্ম, তারা কিন্তু সবচেয়ে বেশি শুরুতেই তারা এফেক্টেড হবে, এটাই স্বাভাবিক। এবং সেই জন্য কিন্তু বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যেই একটা স্টিমুলাস প্যাকেজ তারা যারা ডিক্লেয়ার করেছেন যে এসএমই খাতে, তার মধ্যে একটা অংশ এসএমই খাতে যাচ্ছে। এবং সেগুলো তার মানে তাদের ক্রেডিট লাইনটাকে যদি চালু রাখা যায়, ওই এসএমইতে যারা তাদের ক্রেডিট লাইনটাকে যদি চালু রাখা যায়, তাহলে সেটা হয়তো তারা হয়তো এটা তাদেরকে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে। একটা জিনিস খেয়াল করবেন, শুধু ইন্ডিভিজুয়াল ছোট ফার্ম নয়, আজকাল কিন্তু সারা বিশ্বের ইভেন ডেভেলপ কান্ট্রিগুলো থেকে শুরু করে সবাই একটা জিনিস এনশিওর করতে চাচ্ছে যে যারা মার্কেটের প্লেয়ার, ডেভেলপিং কান্ট্রি, ছোট ছোট ফার্ম, তাদের ক্রেডিট লাইনগুলো যেন ওপেন থাকে এবং এই মুহূর্তে তাদের উপর যেন এই প্রেশারটা না থাকে যে তারা যাদেরকে টাকাটা সাথে সাথে ফেরত দিতে হয়। এবং সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক অলরেডি একটা স্টিমুলাস প্যাকেজ, সরকার একটা প্যাকেজ কিন্তু ডিক্লেয়ার করেছে। সেটা হয়তো রিয়ালাইজড হতে একটু সামনে সময় লাগবে বা লাগছে, বাট আলটিমেটলি সবচেয়ে বেশি, ইউ আর রাইট, সবচেয়ে বেশি সাপোর্ট এই ছোট আকারের ফার্মগুলোরই প্রয়োজন হবে। এবং তাদেরকে ঘুরে দাঁড়ানোর জন্য ব্যাংক এবং সরকার সবাইকেই যত ধরনের সাপোর্ট সেটা করতে হবে। মনে রাখতে হবে যে বাংলাদেশের জিডিপি বা উন্নয়নে আমাদের এই ছোট ফার্মগুলো, এসএমইর রোল কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন ফুড ডিস্ট্রিবিউট করছেন, স্মল ইনফর্মাল সেক্টরে মানুষ যারা কাজ করছে, যারা ডেইলি লেবার থেকে শুরু করে এ ধরনের অনেক মানুষ কিন্তু চাকরি হারাবে, তাদেরকে আলাদা করে সাপোর্টের প্রয়োজন হবে যদি আপনি এসএমই কে সাপোর্ট না করেন। কারণ এই ক্ষুদ্র ফার্মগুলোকে সাপোর্ট করা মানে কিন্তু ইনডিরেক্টলি তাদেরকে সাপোর্ট করা। সো তাদেরকে সাপোর্ট করতে গেলে থ্রো এসএমই, স্মল এন্টারপ্রাইজ, তাদের মাধ্যমেই সাপোর্টটা করতে হবে যাতে তাদের রোজগারের জায়গা থাকে, এবং তাহলে কিন্তু ইকোনমি দাঁড়াবে, কোনো সন্দেহ নাই। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। হতে পারে যেগুলো ডিক্লেয়ার করা হয়েছে দ্যাট মে নট বি সাফিসিয়েন্ট ফর দ্যাট, তাদের জন্য হয়তো সাফিসিয়েন্ট না। রাইট।
আমার কাছে আরেকটা কোশ্চেন এসছে, কোশ্চেনটা আপনাদের দুজনের জন্য আসলে, যদি আপনারা ছোট করে একটু এটার জন্য একটু আপনারা গাইড দেন। সেটা হচ্ছে, আফটার COVID-19 ইজ দেয়ার এনি পসিবিলিটি অফ মার্জার অ্যাকুইজিশন অ্যাপার্ট ফ্রম জব কার্ড, লিমিটেড বোনাস ইনসেন্টিভ? মার্জার অ্যাকুইজিশন, মার্জার, যদি ব্যাংকিং খাতের কথা বলা হয়, মার্জার অ্যাকুইজিশন, আমরা ব্যাংকিং খাতের সমস্যাগুলো সমাধানে ক্ষেত্রে মার্জার অ্যাকুইজিশনের অনেকগুলো অপশন কিন্তু অনেকদিন ধরেই বাংলাদেশে ব্যাংকিং খাতে এক্সপ্লোর করা হচ্ছে। এখন এটা কোন এক্সটেন্টে যাবে, আর মার্জার অ্যাকুইজিশন কিন্তু এত সহজ এরকম ব্যাপার না, বিকজ মার্জার অ্যাকুইজিশনেরও অনেকগুলো সমস্যা আছে। আমরা দুটো একটা যে মার্জার অ্যাকুইজিশন ব্যাংকিং ক্ষেত্রে করেছি, আমাদের এক্সপেরিয়েন্স কিন্তু খুব যে ভালো সেটা থেকে তা কিন্তু না। সুতরাং একেবারে মার্জার অ্যাকুইজিশন আলটিমেট সলিউশন কি না, এটা এক্সটেন্ড দেখে বোঝা যাবে যে আলটিমেটলি এই ধরনের কিছু করতে হবে কিনা। তবে স্বাভাবিকভাবে যখন এই ধরনের মন্দা পরিস্থিতি ওভারকাম করার জন্য অনেকগুলো অপশনের মধ্যে সারা পৃথিবীতে এটাও একটা অপশন যে অনেকগুলো মার্জার অ্যাকুইজিশনের দিকে যায়। আমাদের কিন্তু ব্যাংকিং খাতে যে মার্জার অ্যাকুইজিশন আমরা দুই একটা যে এর মধ্যে করেছি সেগুলোর এক্সপেরিয়েন্স খুব ভালো তা না, এবং আমরা কিন্তু মার্জার অ্যাকুইজিশন ওই অর্থে বাংলাদেশে এখনো এইটাকে একটা অপশন হিসেবে দাঁড় করায়নি। সুতরাং সময় বলবে আসলে। রাইট, ফাহমিদা ম্যাডাম যদি এই সম্পর্কে কিছু বলতে চান। না, পৃথিবী জুড়ে সবসময় মার্জার হয়েছে, অ্যাকুইজিশন ছিল, এবং আমরা করোনার পূর্ববর্তী সময়টাতেও এটা হাবিব যেটা বলছিল যে আমরা আসলে দেখছিলাম কিছু হচ্ছে এবং আরো সামনে হওয়ার আশঙ্কা ছিল। তো আমার মনে হয় সেটা করোনার কারণে হবে বা হওয়া প্রয়োজন সেটা নয়, তবে মার্জার এটার ভালো দিকও আছে, খারাপ দিকও আছে। আমরা বোধহয় লার্নিং এর মাধ্যমে এটাকে বেস্ট অ্যাপ্লিকেবল করে তুলতে পারি। রাইট, আমার একটা কোশ্চেন ছিল, এই কোশ্চেনটা আমাদের কমেন্টে এসছে, সেটা হচ্ছে এটা হাবিব স্যারের জন্য কোশ্চেনটা। RMG clients are asking for cancellation of import LCs earlier opened against BTB LCs, LCs for importing of raw materials and machinery LCs. Is that a timely step for RMG manufacturers? আমি একটু আবার রিপিট করেন, অর্ধেক কেটে গেছিল সেটা। Sorry, RMG clients are asking for cancellation of import LCs earlier opened against BTB LCs, LCs for importing of raw materials and machinery LCs. Is that a timely step for RMG manufacturers? এই এটা টাইমলি ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হলো এখন আমাদের অনেক কিছু কিন্তু অপশনই নাই। আমরা যারা ব্যাক টু ব্যাক এলসির এগেইনস্টে, আপনি খেয়াল করবেন ব্যাক টু ব্যাক এলসির এগেইনস্টে কিন্তু আমরা অনেক কিছু ইম্পোর্ট করে ফেলেছি, সেগুলো এখন এক্সপোর্ট করতে পারছি না। আমরা ধরেন অনেক কিছু অন দা ওয়ে, অনেক কিছু এগ্রিমেন্ট এখন এগ্রিমেন্ট পর্যায়ে আছে, যেমন কন্ট্রাক্ট ক্যান্সেল, অনেকগুলো ব্যাক টু ব্যাক খোলা হয়েছে কন্ট্রাক্টের এগেইনস্টে। সুতরাং যারা বাংলাদেশের আলটিমেট এক্সপোর্টার, যারা ইম্পোর্ট করার প্রসেসে আছে বাট ইম্পোর্ট করছে, তো তারা তো একটা আনসার্টেন সিনারিওতে আছে। আপনি যদি এর মধ্যে ব্যাক টু ব্যাক ওপেন করে সব নিয়ে আসেন, তারপরে যদি এক্সপোর্ট করতে না পারেন, ইউ কুড বি ইন ট্রাবল, আপনি বিপদে পড়তে পারেন। তো সেক্ষেত্রে অনেক, যদিও আমরা দেখছি যে এখন কিন্তু এই সমস্ত ক্ষেত্রে হয়তো বাংলাদেশ ব্যাংক থেকেও ইডিএফ ফান্ড থেকেও লোন নিয়ে এগুলো স্বল্প সময়ের জন্য ব্যাংকগুলোর দায় কমানোর একটা ব্যবস্থা হয়তো হয়েছে। কিন্তু যদি এগুলো শেষ মুহূর্তে এক্সপোর্ট না হয়, তাহলে এখানকার যারা এক্সপোর্টার, যারা এখন ব্যাক টু ব্যাক এলসির এগেইনস্টে ইম্পোর্ট করছেন, তারা যেমন বিপদে পড়বেন, এটা একটা ভয়ানক বিপদ হতে পারে ব্যাংকারদের জন্য। এবং ব্যাংকারদের ব্যাক টু ব্যাক এর এলসির যে দায়, সেটা যদি ট্রেডের এই বিপর্যয় কন্টিনিউ করে আরএমজি সেক্টরে, তাহলে কিন্তু এটা ব্যাংকারদের একটা বড় দায়ে পরিণত হতে পারে। হয়তো বাংলাদেশ ব্যাংক থেকে আপনি এখন যে লোনটা নিচ্ছেন ইডিএফ ফান্ড থেকে, সেটা এটাকে একটু সময় দীর্ঘ করা হচ্ছে, কিন্তু আপনার কি বলে দায় কিন্তু থাকছেই। হয়তো পরবর্তী সময় দায়টা একটা সার্টেন সময় পরে ক্রেডিট রিস্কটা কিন্তু তাদের থাকছেই। তো সেক্ষেত্রে ব্যাক টু ব্যাক এর এগেইনস্টে এই মুহূর্তে ইম্পোর্ট করা ভবিষ্যৎ এক্সপোর্টের জন্য হয়তো কিছুটা রিস্কি, সেটা আনসার্টেন। এখন সিচুয়েশনটা আনসার্টেন, বিকজ যারা অলরেডি ইম্পোর্ট করে এনেছে, তাদের অনেকের অর্ডার কিন্তু ক্যান্সেল হয়েছে, তারা কিন্তু এই প্রবলেমগুলো ফেস করছে আরএমজিতে। রাইট, থ্যাংক ইউ স্যার। আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে ডিউরিং দিস কনভারসেশন আই ওয়াজ লুকিং ফরওয়ার্ড টু আস্ক ইউ বোথ অফ ইউ। আমরা জানি যে বর্তমানে ডিজিটাল ব্যাংকিংটা আসলে অনেক বেশি like demand in the banking industry, especially financial industry. So
which is very user friendly at the moment. So during this COVID-19, what we believe as being a consumer, like how and what is the future of digital banking in Bangladesh? ডিজিটাল ব্যাংকিং এটা আমাদেরকে আবার মানে এই পরিস্থিতিতে বোধহয় এটা আবার লেসন দেওয়া হচ্ছে যে এটার প্রয়োজন আছে সময়ের সাথে সাথে ডিজিটাল ব্যাংকিং কে অ্যাডপ্ট করা। দ্যাট ইজ দ্য ফিউচার অফ ব্যাংকিং, কোনো সন্দেহ নাই। এবং যদি ট্রু ডিজিটাইজেশনের কথা বলেন ব্যাংকিং এর সমস্ত ক্ষেত্রে, তাহলে কিন্তু এখনো এ লট টু বি অ্যাটেইনড, এখনো অনেক কিছু অ্যাটেইন করার আছে। আমরা অনলাইন ব্যাংকিং এ ডিজিটাল ব্যাংকিং এ যেটা অ্যাটেইন করেছি সেটা হলো পেমেন্টের ক্ষেত্রে অ্যাটেইন করেছি, অন্য কোনো ক্ষেত্রে কিন্তু অনেক কিছু এখনো অ্যাটেইন করিনি। এবং ওই যে ফেস টু ফেস ইন্টারাকশন গুলো যদি আমরা রিয়েলি কমাতে চাই সামনের দিনে, ভবিষ্যতে যদি এই ধরনের পরিস্থিতি আবারও আসে, তখন কিন্তু কমপ্লিট ডিজিটালাইজেশন এগুলোর কোনো অল্টারনেটিভ নাই। এবং সেক্ষেত্রে কিন্তু অনেক দূর যাওয়ার ব্যাপার আছে। এবং আমাদের মূলত যে জিনিসটা আমরা অ্যাটেইন করেছি ইট ইজ বেসিক্যালি পেমেন্টে আমরা মূল জায়গাটা অ্যাটেন্ড করেছি, অন্য জায়গায় কিন্তু অনেক কিছু অ্যাটেন্ড করা আছে যেটা আমরা এখনো করিনি। বাট ইয়েস, এটা আমাদেরকে লেসন দিচ্ছে যে উই হ্যাভ টু অ্যাটেইন অল দোজ মাইলস্টোনস ইন দিস পার্টিকুলার এরিয়া। রাইট, ফাহমিদা ম্যাডাম যদি এই সম্পর্কে কিছু বলতেন। আসলে পেমেন্টেও আমরা যে 100% সফল হয়েছে সেটাও না, আমরা এখনো ইলেকট্রিক বিল লাইনে দাঁড়িয়ে দেই, আমরা ইন্স্যুরেন্স প্রিমিয়াম বা আদার জিনিসগুলো ব্যাংকে গিয়ে দিতেই পছন্দ করি। তবে অবশ্যই ডিজিটাল ব্যাংকিং তো আসতেই হবে এবং সর্বখাতেই আসতে হবে, এটার তো কোনো বিকল্পই নাই। এটা আমাদের করোনা পরবর্তী অবস্থা থাকুক অথবা না থাকুক, আমাদের কমফোর্টের জন্য ডিজিটাল ব্যাংকিং এর কোনো বিকল্প নাই। রাইট, থ্যাংক ইউ। হাবিব স্যারের কাছে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে গভর্নমেন্ট হ্যাজ অলরেডি অ্যানাউন্সড ভ্যারিয়াস প্যাকেজেস ফর এগ্রিকালচার, SME and others. So do these initiatives affect our banking system? What will be the impact? এটা কিন্তু এগুলো কিন্তু সরাসরি ব্যাংকিং খাতকে ডিরেক্টলি সাপোর্ট করার জন্য তা কিন্তু আমি বলবো না, এগুলো ব্যাংকের ক্লায়েন্টকে সাপোর্ট করার জন্য। আমি একটা কথা আমার ডিসকাশনের সময় আগেই বলেছি যে এগুলো সরাসরি এফেক্ট করতে পারে, এফেক্ট করবে ব্যাংকের ক্লায়েন্টদেরকে। সো আমরা যখন ব্যাংকের ক্লায়েন্টরা যদি দাঁড়াতে পারে, তারা যদি স্বাবলম্বী হয়, তাদের যদি ক্যাশ ফ্লো ঠিক থাকে, তাহলে কিন্তু ব্যাংকের টাকা ফেরত আসে, সেখানেই ব্যাংকারদের ইন্টারেস্ট। সো আলটিমেটলি আমি যেমন একটা কন্টিনজেন্সি টিমের কথা বলেছি, তাদেরকে এই জায়গাটা খুঁজে বের করতে হবে যে কি করে এই স্টিমুলাস প্যাকেজ থেকে তাদের ক্লায়েন্টরা অপটিমাম বেনিফিট পেতে পারে। বিকজ আলটিমেট বেনিফিট কিন্তু ব্যাংকারদের কি, তারা যদি সত্যি সত্যি এটাকে ব্যবহার করতে পারে। যদি বলেন যে সরাসরি সাপোর্টটা ব্যাংকারদেরকে কিনা, সরাসরি না, বাট ইনডিরেক্টলি তো অবশ্যই, বিকজ ক্লায়েন্টরা যাতে ক্লায়েন্টরা ইকোনমিক্যালি ঘুরে দাঁড়ালে তখন ব্যাংক সেটার থেকে বেনিফিটেড হবে। তবে এখানে এই সমস্ত ক্ষেত্রে আগে একটা কথাও বলেছি যে কমিউনিকেশন, ব্যাংকিং এর ক্লায়েন্টদের সাথে যোগাযোগ, সেটা খুব দরকার। বিকজ অনেক সময় স্টিমুলাস প্যাকেজ এই ধরনের সাপোর্ট যখন আসে, তখন যাদের ক্যাপাবিলিটি থাকে তারাও অনেক সময় লোন ফেরত দিতে গড়িমসি শুরু করে। সো ওই ধরনের পরিস্থিতি যেন আমরা ফেস না করি, তো সেটা খুব জরুরি। Sir, adding to that, I would like to ask you one more question which came from our audience. Amid the liquidity crunch pertaining in the banking industry, how the banks will support stimulus packages? এই যে এটা সিমিলার লাইনে, এটা কিন্তু ব্যাংকগুলো কিন্তু কন্টিনজেন্সি টিম কিন্তু তারা এই যে অবশ্যই সেন্ট্রাল ব্যাংকের একটা বড় উদ্দেশ্য হলো লিকুইডিটি ক্রাঞ্চটাকে অ্যাড্রেস করা, বাট আলটিমেটলি কিন্তু ক্লায়েন্ট দাঁড় করানো। ক্লায়েন্ট যদি এটা থেকে বেনিফিট হতে পারে, এটা আমার ক্লায়েন্ট যদি এটা থেকে বেনিফিট হতে পারে, সে যদি অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে পারে। কারণ আমরা যখন একটা প্রজেক্টকে ইভ্যালুয়েট করি, ক্লায়েন্টকে ইভ্যালুয়েট করি, তখন ইভ্যালুয়েট করি যে ওই বিজনেসটা তার জন্য প্রফিটেবল কিনা। আজকে কিন্তু বিজনেস তার জন্য প্রফিটেবল না, সে টাকা ফেরত দিতে পারছে না। তো ওই স্টিমুলাস প্যাকেজ দিয়ে যদি আমার ক্লায়েন্টকে আমি দাঁড় করাতে পারি, তার যদি ক্যাশ ফ্লো ঠিক থাকে, সে যদি ঘুরে দাঁড়ায়, তাহলে কিন্তু মানে নেক্সট হলো যে সে আমার টাকাটা ফেরত দিতে পারবে। আমার ইন্টারেস্ট কিন্তু সেখানেই, এখন সেটা ইমিডিয়েটলি অ্যাটেন্ড করা যাবে আমি তা মনে করি না, এটা তো সময় সাপেক্ষ ব্যাপার, এটা লম্বা সময় ধরে চলবে এই প্রসেসটা। বাট এই জন্য কিন্তু কন্টিনজেন্সি টিমকে আইডেন্টিফাই করতে হবে যে তাদের ক্লায়েন্ট কোন ধরনের ক্লায়েন্ট, কারা কিভাবে এখান থেকে অপটিমাম বেনিফিটটা পেতে পারে। রাইট, ফাহমিদা ম্যাডামের কাছে একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে টু হোয়াট এক্সটেন্ট হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ক্যান বি এফেক্টেড in minimizing operational cost?
এখানে কি এইচআর এর রোল জানতে চাচ্ছেন না ওভারঅল হিউম্যান রিসোর্সের ইয়েটা? আমরা ওভারঅল হিউম্যান রিসোর্সটা শুনি আপনার কাছ থেকে। ওকে, আমরা আসলে অনেক বাজেট খরচ করি, সেটা পার্সোনালিও এবং অফিসিয়ালিও। আমার মনে হয় আমরা যদি একটু সচেতন হই, আমাদের আনুষঙ্গিক খরচগুলো কমানোর জন্য সচেতন হই, অনেকখানি কস্ট কমানো আসলে সম্ভব। তো সেই ক্ষেত্রে তো মানুষের সহযোগিতা ছাড়া সম্ভবই না, মানুষের রোল অবশ্যই সেখানে অনেকখানি। Right, right. Getting back to Habib sir, one more question for you. Do you think only 1% CRR reduction is enough to keep adequate liquidity supply to the banking sector right now? দেখেন 1% এনাফ বা 5% মানে জিরো করে দেওয়াই এনাফ কিনা, nobody can say at this moment। কারণ খেয়াল করবেন আপনি যে সারা পৃথিবীর যে পলিসি মেকার, যে আমাদের অনেক সময় হয় না যে ক্ষতিটা কতটুকু হয়েছে সেটা আপনি জাজ করতে পারেন, কিন্তু এখানে ক্ষতিটা কতটুকু হয়েছে বা সামনে কতটুকু হচ্ছে সেটা কিন্তু জাজ করার সময় আসেনি, আপনি শুধু এখন মনিটর করতে পারেন। সুতরাং আপনি খেয়াল করবেন সিচুয়েশন দেখে দেখে সারা পৃথিবীতে নতুন করে ফান্ড অ্যালোকেট করা হচ্ছে, নতুন ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে। সো আলটিমেটলি আরো মানে এই মুহূর্তে সেটা সাফিসিয়েন্ট কিনা এটা কিন্তু সময় বলবে। হয়তো সামনের দিনে আরো লিকুইডিটি এনশিওর করার জন্য সিআরআর আরো কমাতে হতে পারে, হয়তো নাও হতে পারে, এটা সিচুয়েশন বলবে। কারণ এইটা অবস্থাটা কতটা খারাপ বা কি হতে পারে সেটা কিন্তু আমরা জানি না। আর সবচেয়ে বড় কথা হলো এখন পৃথিবী এতটা ইন্টিগ্রেটেড, সবার সাথে সবাই আমরা এতটা কানেক্টেড, সারা বিশ্বে অন্য দেশে ক্ষতি হলে, ইউএসএ, ইউরোপিয়ান ইউনিয়ন অন্য দেশে ক্ষতি হলে কিন্তু আমরাও সরাসরি ক্ষতির মুখে পড়ব। কারণ এখন একটা দেশের অবস্থাকে এতটা ইন্টারকানেক্টেড, আমরা একটা দেশের ব্যাংকিং খাতের অবস্থাকে আরেকটা দেশের ব্যাংকিং খাতের অবস্থা থেকে আলাদা করা যায় না। সেখানে যখন বড় বড় আপনার ফাইন্যান্সিয়াল সেক্টর, যাদের বিগেস্ট ফাইন্যান্সিয়াল সেক্টর যারা আছে তারা অলরেডি এফেক্টেড। সুতরাং এটা 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 সার্বিক অবস্থা, করোনার ইকোনমিক ক্রাইসিস কতটুকু আমাদেরকে এফেক্ট করবে তার উপর ডিপেন্ড করবে যে সিআরআর কমানোটা সাফিসিয়েন্ট কিনা। হয়তো বা সময় বলে দেবে আরো কমাতে হতে পারে, নাও হতে পারে, বাট ডিরেকশন ইজ ভেরি গুড এট দিস মোমেন্ট। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডিরেকশন কমানো হচ্ছে, ইন্টেনশন। অবশ্যই সারা পৃথিবীতে এই ধরনের অবস্থায় লিকুইডিটি, পর্যাপ্ত লিকুইডিটি এনশিওর করা, দ্যাট ইজ দ্য টার্গেট। আবার ওদিকে যেন ইনফ্লেশন না হয়ে যায়, ব্যালেন্সটা মেইনটেইন করা, that is also very very important at the same time. Right. So actually we are out of the scheduled time, 3 minutes already. We'll go for one last question, sir. I hope Famida madam is okay and you're also okay with you. What should be the strategy of banks to manage credit risk of clients belong to retail banking portfolio, long-term housing finance portfolio, business earning, cash flow is extremely affected by COVID-19 crisis. There's hardly any stimulus package from government for this category of clients. Question to Habib sir. Hasan Habib. Ji. Okay. This is for you, sir. দেখেন ওই কন্টিনজেন্সি টিম কিন্তু প্রত্যেকটা ব্যাংকের পোর্টফোলিও কিন্তু একরকম না, সব অ্যাসেট পোর্টফোলিও আলাদা। সুতরাং যাদের স্টিমুলাস প্যাকেজ আছে, শুধু স্টিমুলাস প্যাকেজ দিয়ে আমি জাজ করব না। দেখবেন যেমন আপনার ওই সারা পৃথিবীতে এক জায়গায় যে ট্রাভেলার, কেউ কোথায় যাচ্ছে না, ট্যুরিজম ইন্ডাস্ট্রি কমপ্লিটলি বসে গেছে। আবার কিছু কিছু ইন্ডাস্ট্রি কিন্তু এমন আছে তারা চলছে, তারা কিছু কিছু কাজ হচ্ছে। সুতরাং প্রত্যেকটা ইকোনমিক অ্যাক্টিভিটি কিন্তু ইকুয়ালি এফেক্টেড না, সবাই মোটামুটি এফেক্টেড হয়েছে, কোথাও আছে একদম সেটা সিভিয়ারলি এফেক্টেড হয়েছে, এটা দাঁড় করাতে অনেক সময় লাগবে। সুতরাং আপনার অ্যাসেট পোর্টফোলিওর উপর ডিপেন্ড করবে যে আপনার অ্যাসেট পোর্টফোলিও কোথায়। যেমন আপনি যদি বলেন যে এসএমই তে আপনার এক্সপোজার কিরকম, বড় সাইজের এক্সপোজার কিরকম, এসএমই গুলো সরাসরি অলরেডি এফেক্টেড হয়ে গেছে, বড়গুলো হয়তো আস্তে আস্তে পরে এফেক্টেড হবে। আপনি যদি বলেন পার্সোনাল লেভেল লোন, অনেকে আছে লো ইনকাম পিপুলকে যারা লোন দিয়েছেন, তারা যদি রেগুলার এমপ্লয়ি না হন তাহলে সেক্ষেত্রে তাদের স্যালারি এফেক্টেড হবে, আপনি এফেক্টেড হবেন। আবার অনেকে আছে একটু রিচ পিপুলদেরকে যারা টার্গেট করেছেন, হাই ইনকামকে টার্গেট করেছেন, তাদের হয়তো জব সিকিউর, তারা কিন্তু এফেক্টেড হবে না। সুতরাং এই জাজমেন্টটা কিন্তু ব্যাংক টু ব্যাংক ভ্যারি করবে, এবং সেক্ষেত্রে সব ক্ষেত্রে স্টিমুলাস প্যাকেজ আমাদের মতো ডেভেলপিং কান্ট্রির জন্য আমরা তো আশা করব, কিন্তু সেটা কতটা সম্ভব বা কতটা সব ক্ষেত্রকে পুশ করা সম্ভব সেটাও হয়তো সময় বলে দেবে। স্পেশালি ডেভেলপিং কান্ট্রির একটা রিসোর্স লিমিটেশন তো আছেই, যেটা হয়তো বড় আমরা ইউএস থেকে শুরু করে ডেভেলপ কান্ট্রিগুলো যখন এই পরিস্থিতিতে রিসার্চের লিমিটেশন ফেস করছেন,
তো আমাদের এটা ফেস করা স্বাভাবিক। সেখানে একটা প্রায়োরিটি লাইন কিন্তু আপনাকে ঠিক করতে হবে যে কাকে দেবেন, কাকে দেবেন না। সেক্ষেত্রে বোধহয় ওই ইন্ডিভিজুয়াল লেভেলের ক্রেডিট লাইনগুলোর ক্ষেত্রে স্টিমুলাস প্যাকেজের ব্যাপারটা সবচেয়ে শেষের দিকে আসবে। আগে হয়তো বড় ইকোনমিক সেক্টরগুলো যেগুলোর সাথে অনেকগুলো সেক্টর কানেক্টেড, সেগুলোই প্রথম স্টিমুলাস প্যাকেজের আওতায় আসবে, এটাই স্বাভাবিক। রাইট, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ফাহমিদা ম্যাডামের কাছে আমার লাস্ট কোশ্চেন আসলে ঠিক না, আমি এটা একটা কমেন্ট থেকে আসলে আপনাকে এই ব্যাপারে আপনার ছোট একটা ভিউ, মানে পয়েন্ট অফ ভিউ থেকে, আপনার পয়েন্ট অফ ভিউ থেকে যদি কিছু বলতেন। উই আর অ্যাফ্রেড অফ জব কাট ইন ব্যাংকস আফটার COVID-19 crisis. So what would be the message from your side to those who are scared of losing their job? এটা আসলে করোনার সবচেয়ে বড় ভয়, যেটা আমাদেরকে স্ট্রেস হিসেবে প্রেসার ক্রিয়েট করছে, জব লস হলে আসলে কি হয়, মানুষের সিকিউরিটিটা থাকে না, মানুষ তার স্ট্যাটাসটা থেকে ডিপ্রাইভেশনে চলে যায় এবং তার ফিউচারটা আনসার্টেন হয়ে যায়। তো এটা অনেক বড় একটা স্ট্রেস ইস্যু। আর সেটার জন্য আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে, আমি আগেই বলেছি যে আমাদেরকে আসলে নিজেকে জানতে হবে যে আমি কি করতে পারি। আমি একটা অন্য চাকরি জোর করে ধরে রাখতে পারি না, বাট আমি আমার কোয়ালিটি বিভিন্ন দিকে বাড়াতে পারি, নিজেকে অন্যদিকে অ্যাডজাস্ট করতে পারি। হাবিব বলছিল এসএমই এর কথা, আমরা এসএমই তে কনসেন্ট্রেট করতে পারি, কারণ মহামারী চলে গেলে পৃথিবী আবার আগের অবস্থায় আসবে। আমরা ভিড়ে না কাজ করি, আলাদা আলাদা ভাবে কাজ করেও এসএমই কে বুস্ট আপ করতে পারি। সো আমার ক্যাপাবিলিটিটা কোথায় সেটাকে আসলে খুঁজে বের করতে হবে, এটার কোনো বিকল্প নাই। এবং এটা যদি করি আমার মনে হয় আমাদের রিসেশনের ইস্যুটাকে আমরা হ্যান্ডেল করতে পারবো এবং জব সিকিউরিটি যেটা আপনি বলছেন সেটাকেও হ্যান্ডেল করতে পারবো। বাট কাজটা এত সহজ না, এটা অনেক কঠিন, কিন্তু আমাদেরকে এই দুর্গম পথ পাড়ি দিতে হবে আসলে, এবং সেটার জন্যই আমাদের প্রয়োজন স্ট্রেসকে প্রপারলি ম্যানেজ করা। রাইট, থ্যাংক ইউ সো মাচ টু বোথ অফ ইউ। আসলে আমাদের আসলে অনেকগুলো আসলে কোশ্চেন ছিল, বাট সময় স্বল্পতার কারণে আমরা কোশ্চেনে যাচ্ছি না। ফর অডিয়েন্স, আই উড লাইক টু রিকোয়েস্ট, ইফ ইউ হ্যাভ মোর কোশ্চেন্স, কাইন্ডলি ভিজিট আওয়ার ওয়েবসাইট qoqasia.com। এন্ড আপনারা যদি আমাদের সম্মানিত অতিথি ডক্টর আহসান হাবিব স্যার এবং ফাহমিদা ম্যাডামের কাছ থেকে আরো কিছু জানতে চান, ইউ ক্যান ড্রপ আস অ্যান ইমেল টু info@qoqasia.com. And again, thank you so much for joining with us. Thank you, Dr. Ahsan Habib sir and Fahmida madam for joining us and giving us such a wonderful discussion. And I hope people liked it, our audience. I can see comment already oneke boltechen, thank you for arranging wonderful discussion and so on. আপনারা আমাদের সাথে থাকুন, আমরা পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আসতেছি। আর খুব সম্ভবত আমরা নেক্সট যে টপিকটা নিয়ে আসবো, আমরা প্ল্যান করতেছি সামনের সপ্তাহে। টপিকটা হবে এই মহামারীতে, COVID-19 প্যান্ডেমিক সিচুয়েশনে হসপিটাল পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের কি করা উচিত, অ্যাজ এ প্রাইভেট হসপিটাল অর মেবি পাবলিক হসপিটাল। সো এই টপিক নিয়ে আমরা আসতেছি। সো স্টে টিউনড এভরিওয়ান, কাইন্ডলি বি উইথ আস। And again, join our website, visit our website, join our Facebook page, we have our LinkedIn page, we have our Instagram page, everything. আপনাদের কোনো ধরনের সাজেশন, কোনো ধরনের আইডিয়া থাকলে kindly drop us a note, and definitely inshallah we'll work on that. So we are going to wrap up this session. Thank you everyone for joining us. Dr. Ahsan Habib sir, thank you so much. Madam, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। Inshallah, one more thing I would like to tell to my audience, we are in this together. Inshallah, we will overcome this together for sure. So we just need to put our hands together, but obviously we need to be separate for the social distancing. এবং আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, আমার এই লাইভ যদি কেউ দেখে থাকেন, আমি বর্তমানে সিঙ্গাপুরে আছি। সিঙ্গাপুরে আমাদের বর্তমানে যে অবস্থা, আজকেও অনেকগুলো সংক্রমণের কেস পাওয়া গেছে। হঠাৎ করে সিঙ্গাপুরের সিচুয়েশন খারাপ হয়ে গেছে বিকজ অফ দ্য কমিউনিটি স্প্রেড। আমার মাধ্যমে যদি আপনাদের কারো কাছে সিঙ্গাপুরে কোনো ধরনের মেসেজ পৌঁছাতে চান, কাইন্ডলি আমাদের এই QAQAsia পেজে নক দিন। I will try my level best to help everyone if I can. So আপনাদের কোনো ধরনের সাজেশন, কোনো ধরনের থাকলে, প্রশ্ন থাকলে আমাদেরকে কাইন্ডলি রিচ করবেন। Again, info@qoqasia.com এবং আমাদের ওয়েবসাইট হচ্ছে www.qoqasia.com. আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই আবার আসতেছি আমাদের টপিক নিয়ে। স্টে টিউন। Thank you so much everyone. Assalamu alaikum. Thank you.